আমি টেলনিয়াস খান, আপনার একটা বিষয় একটু মতামত জানতে চাই। আমরা বলছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহলের যে চূড়ান্ত নথি, সেই নথিটা প্রকাশ পেয়েছে এবং নথিতে একটা কথা কিন্তু খুব স্পষ্ট করে বলা হয়েছে, যেটা পরবর্তী অর্থাৎ চতুর্দশ জাতীয় সংসদ থেকে কার্যকর হবে। সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তবে যদি এর কাঠামোগত কোনো পরিবর্তন করতে চায়, গঠনের কোনো পরিবর্তনের প্রয়োজন হয়, সেটা বর্তমান সংসদ আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে। আপনি দুদিন দেখেছেন সংসদের অধিবেশন, আপনার মনে হয় কি না যদি কোনো গাঠনিক পরিবর্তন আনার চেষ্টা করা হয় বা প্রস্তাব করা হয়, ব্যাপারটা এত সহজ হবে কি না? কারণ আমরা তো সংসদ খুব প্রাণবন্ত দেখতে পাচ্ছি, খুব তর্ক বিতর্কের উচ্চ পর্যায়ে থাকতেও দেখছি, একদিনের মধ্যে ওয়াকআউটের ঘটনাও দেখেছি। একটু পূর্বাভাস জানতে চাই আপনার কাছে। আমি যে বিষয়টা বলতে চাই যে একটা ইন্টারেস্টিং জায়গায় আমরা পৌঁছেছি, সেটা হলো আপনার নিশ্চয়ই 96 সালের কথা মনে আছে, বিএনপি সরকারে এবং প্রথম জামাত ইসলাম তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব এনেছিল, বিএনপি আনে নাই এবং 96 সালে এর দাবিতে আন্দোলনটা প্রচণ্ড রূপ লাভ করলো এবং এই বিএনপি শেষ পর্যন্ত, আপনি আর মনে থাকার কথা যে মানে খুব অসহযোগ আন্দোলন, চারিদিকে এমন একটা অবস্থা তৈরি করা হলো যে বিএনপি ইচ্ছা করলে ওই যেটা আপনি 28 ফেব্রুয়ারির যে ইলেকশন হলো, বিএনপি ইচ্ছা করলে কিন্তু একটা ক্র্যাকডাউন করতে পারত, কিন্তু বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দমন নিপীড়নের দিকে যান নাই। জনগণের দাবির প্রতি এইরকম শ্রদ্ধা দেখিয়ে আমার মনে আছে সেদিন সারা রাত আমি পার্লামেন্টে ছিলাম, এই তত্ত্বাবধায়ক সরকারের ইয়েটা সংবিধানে সংযোগ করা হয়েছিল। আজকে পার্লামেন্টে সেই সরকারি দল হচ্ছে বিএনপি এবং যারা 96 সালে তত্ত্বাবধায়ক দাবি প্রথম উত্থাপন করেছিল তারা এখন বিরোধী দলে। এবং আজকে যারা তত্ত্বাবধায়ক সরকার করেছিল নিজেরা সারা রাত পার্লামেন্টে বিতর্ক করে নিজে করেছিল, আর যারা দাবি করেছিল উভয়ই। সুতরাং আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের মানে একটা কার্যকর বিশ্বাসযোগ্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে এই উভয় পক্ষর দায় আছে, সেই দায় থেকে একটা সত্যিকার কার্যকর জায়গায় যেতে পারে। এটা নিয়ে বড় কোনো বিরোধ হবে বলে আমি মনে করি না। আপনার মনে হয় কিনা মানে ইস্যুটা যেহেতু তত্ত্বাবধায়ক সরকার কেন্দ্রিক, সাম্প্রতিক সময় এটা তো আর সংসদে ওঠার মতো প্রয়োজনীয়তা নেই। না, এটা তো কোর্ট তো মোটামুটি একটা জায়গা, একটা স্পেস সবসময় কোর্ট রায়ের মধ্যে একটা রেখে দেয়। যদি কোনো মানে অ্যাবসলিউট বলে তো কিছু নাই যে ইমিডিয়েট পাস্ট বিচারপতি, যে সেক্ষেত্রে তো কোনো বত্তাই ঘটতেই পারে, তখন কি হবে সে ব্যাপারে তো পার্লামেন্টের সুযোগ থাকতেই পারে। আর যেহেতু পার্লামেন্ট একটা সর্বোচ্চ একটা জায়গা, আইন প্রণয়নের জায়গা, সুতরাং কোর্ট কিন্তু পার্লামেন্টেরও ক্ষমতাকে করলেন আর কি, এন্ডোর্স করে দিলেন, পার্লামেন্টের সুযোগ থাকতে পারছে। আমি এটা নিয়ে আরও কথা বলবো। আমি একটু শামসুজ্জামান দুদু ছোট্ট করে আপনার একটা মন্তব্য নিতে চাই। মানে সংসদে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হবে এবং সংসদের কিছু কালচার, কিছু ভাষা আছে, সেগুলো নিয়ে তারপর সংসদ সদস্যরা বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। আজকে রাষ্ট্রপতি ভাষণের প্রেক্ষিতে যে ধন্যবাদ জ্ঞাপনের অংশটা ছিল, আমরা দেখলাম সেই অংশটা ছাপিয়ে জুলাই সনদ এবং সংবিধান সংস্কার সভা কেন হলো না, এই ব্যাপারটাই আসলে আলোচনায় চলে এলো। মানে আমরা আসলে এই জায়গা থেকে বেরোতে পারছি না কেন? মানে অবশ্যই বিএনপি জুলাই সনদের প্রতি পরিপূর্ণ সম্মান রাখছে, আস্থা রাখছে, এবং সেই জায়গা থেকে বিরোধী পক্ষ থেকে বারবার এই একটা পয়েন্টে আনা হচ্ছে, অনেকগুলো বিষয় তো আলোচনা করতে গিয়েও করার সুযোগ হচ্ছে না। মানে কি বলবেন? যারা সরকারকে আলোচক হিসেবে আছে, আলোচক তাদের প্রশ্ন করছেন। আমি এই কথার প্রেক্ষিতে 96 এর আগে, এটা নির্বাচনের পরে যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে, এখন জামাত ইসলাম কেয়ারটেকার ধারণা সৃষ্টি করেছে বলে সাংবাদিকরা লিখেছেন, কিন্তু প্রস্তাবটা উত্থাপন করেছে আওয়ামী লীগ।
আচ্ছা, যেন শামসুজ্জামান দুদু, আমি আপনার কথাটা একটু স্পষ্ট করে শুনতে চাই। খুব সম্ভবত অডিওতে একটা সমস্যা হচ্ছে। আমাদের সহকর্মীরা আবার একটু পুনঃসংযোগ স্থাপনের চেষ্টা করুক। আমি এই ফাঁকে একটু জনাব সাইফুল হক, আপনার এই বিষয়ে মতামতটা একটু নিতে চাই। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার ক্ষেত্রে যে দাবিটা করা হয়েছিল, আপিল বিভাগ যে রায়টা দিয়েছে, সেটার একটা পূর্ণাঙ্গ নথি আমাদের সামনে চলে এসেছে এবং সংসদে এই তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কাঠামো নিয়ে নানা আলোচনা হতে পারে, কিন্তু মুশকিল হচ্ছে আমরা এখনও সংবিধান সংস্কার পরিষদের সভা এই অংশটা নিয়ে আটকে আছি, কারণ 30 দিন পার হয়ে যাচ্ছে। কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দুই আলোচক, দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদেরকে আমি সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। রাইটে তো আগেই হয়েছে, যেটা আপনি উল্লেখ করলেন, যে আজকে তার পূর্ণাঙ্গ নথি যেটা আজকে উচ্চ আদালত তারা প্রকাশ করেছেন। আর তত্ত্বাবধায়ক সরকার আবার পুনঃস্থাপন হচ্ছে, এটা নিশ্চয়ই ইতিবাচক দিক। এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে আমরা যখন রায় হয়েছে তাকে আমরা স্বাগত জানিয়েছি। আমার ধারণা দেশের গণতন্ত্রকামী মানুষ, সাধারণ মানুষ, তারা ওইটাকে স্বাগত জানিয়েছেন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যেটা আপনি উল্লেখ করছিলেন, এটা 14th জাতীয় সংসদ নির্বাচন যখন হবে, আর তার আগে অর্থাৎ 14th জাতীয় সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এটাই মোটামুটি ধারণা বা এটাই অনুমান করা হচ্ছে। কিন্তু এটা অটোমেটিক এটা সংবিধানে যুক্ত হবে না, এটা পার্লামেন্টে এটা বিল আকারে বিষয়টা উত্থাপিত হবে, বা বিল আকারে উত্থাপিত হলে এটা আবার বাছাই কমিটিতে যাবে, তারপর এটা যখন এটা আইন আকারে, এটা তো সাংবিধানিক প্রক্রিয়া, মানে পার্লামেন্টারি একটা মানে ক্রোনোলজি আছে পার্লামেন্টে একটা, অর্থাৎ সেভাবে এটা যুক্ত হবে। তার মানে এটা সক্রিয়ভাবে এটা হবে না, এটা সংসদে আলোচনা হতে হবে। এর বিস্তার আমরা এটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা বিস্তারিত আমরা এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং যেটা আপনি বললেন, সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, তিনি হওয়ার কথা, তিনি যদি কোনো কারণে অসমর্থ হন, তাহলে দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারক যিনি আছেন তিনি এ ব্যাপারে দায়িত্ব নেবেন। এভাবে আমরা 5টা-6টা বিকল্পের কথা সেখানে ভাবা হয়েছে। আমরা এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করেছি। একটা প্রশ্নে বিএনপির আপত্তি ছিল, 5 বা 6 নম্বর বিকল্পের প্রশ্নে, সেগুলো আরো অনেক পরের প্রশ্ন। কিন্তু নীতিগতভাবে সবাই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একমত। এটা আপনি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, যে এখন থেকে বাংলাদেশের জাতীয় নির্বাচন এটা কোনো দলীয় সরকারের অধীনে আর হবে না, এটা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই সরকারের কম্পোজিশন কিভাবে হবে, সরকারের মেয়াদও আমরা আলোচনা করেছি 90 দিন, বিশেষ বিবেচনায় এটাকে আরো বৃদ্ধি করবার প্রস্তাবনা আছে। কিন্তু সাইফুল্লাহ, যে পয়েন্টটাতে আমি আসতে চাই, আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা করছেন এবং এমন মানে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুসারে এমনটাই হওয়ার কথা। কিন্তু মুশকিল হচ্ছে পার্লামেন্টের এখন যে চিত্র, যে কোনো বিষয় একটা বিতর্কের জায়গা থাকে, কিন্তু সেই বিতর্কটা অনাকাঙ্ক্ষিত হয়ে যাচ্ছে কখনো কখনো। যেমন আজকে একটা নির্দিষ্ট বিষয়ে কথা বলার কথা ছিল, সেখান থেকে বের হয়ে সেটা সংবিধান সংস্কার সভা কেন্দ্রিক আলোচনা হয়ে গেল। এরকম পরিস্থিতিতে আসলে এই জাতীয় বিষয়গুলো পার্লামেন্টের ধারাবাহিকতা অনুসারে সম্ভব কিনা? না, আমি মনে করি পার্লামেন্ট যারা পার্লামেন্টে এসছেন তাদের তো একটা বিশাল অংশের এবারই প্রথম তারা পার্লামেন্টে তারা তো এসছেন, তারা ফলে অনেকগুলো ব্যাপারে হয়তো অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে, তাদের সদিচ্ছার আন্তরিকতার ঘাটতি নেই, এটা আমি বিশ্বাস করতে চাই। আমার ধারণা যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা এখনই আলোচনা হবে এরকম না, এটার জন্য সময় আছে। আমার মনে হয় যে সময় করে আলোচনা হবে। আর আপনি যেটা বললেন, আমরা এখানে অনেকটা বলে না যে একটা আলোচনা করতে যে আরো 10টা প্রসঙ্গ এখানে উত্থাপিত হয়। এই ব্যাপারে প্রধানত বিষয় নির্বাচনী কমিটি যেটা হয়েছে তারা ঠিক করবেন। এখানে মাননীয় স্পিকার যিনি দায়িত্বে আছেন, তিনি দিনের আলোচ্য সূচি কোনটা, কোন সেশনে কোন বিষয়গুলো আলোচনা হবে, এটা যদি ক্রম অনুসারে একটা ঐক্যমতের ভিত্তিতে নির্ধারণ হয়, আমার ধারণা পার্লামেন্ট মেম্বাররা সেটাকে তারা অনুসরণ করবেন। আর এরকম আলোচনা আসতে পারে, কারণ আজকে যেহেতু নির্বাচনের 30 দিনের মধ্যে আপনার পার্লামেন্ট যে একই সাথে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, এরকম একটা কথা যেহেতু বলা ছিল, সেই জায়গা থেকে আজকে এটা উত্তাপটা তৈরি হয়েছে এবং এটা খুবই প্রত্যাশিত।
এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার আমি কিছু দেখি না, বরঞ্চ এটা নিয়ে তো আজকে থেকে আলোচনা হওয়ার সুযোগ ছিল না। আগামী 29শে মার্চ যখন পার্লামেন্ট আবার শুরু হবে, আমার ধারণা তখন এটা নিয়ে তখন আবার এটা আলোচনা হ্যাঁ, আসবে। আমি সরকারি আপাতত দল একটা থেকেই- বিরতিতে যাব। আপনার সরকারি দল থেকেই আমার ধারণা এই ব্যাপারে তাদের দিক থেকে সুনির্দিষ্ট যে প্রস্তাবনা বা বক্তব্য একদম সেটা একদম